ইথান বাবা, তোমার মেডিকেল রিপোর্ট একদমই ঠিক আছে। তুমি বাবা হতে সক্ষম, তোমার মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি হঠাৎ করে এই টেস্টগুলো কেন করালে? অবাকের স্বরে বলল ডক্টর সাহিল। ডক্টর সাহিলের কথাগুলো শুনে ইথান যেন আকাশ থেকে পড়ল। আবার চোখ বড় বড় করে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে ডক্টর সাহিলকে বলে উঠল, স্যার, আপনি ঠিক বলছেন তো? আমার কোনো সমস্যা নেই রিপোর্টে? ভালোভাবে দেখে বলুন প্লিজ স্যার। ইথানের কথায় ডক্টর সাহিল বেশ অবাক হয়ে গেল। উনি বেশ শান্তভাবেই উত্তর দিল, ইথান, সত্যি তোমার কোনো সমস্যা নেই। তুমি তো নিজে একজন ডক্টর, পারলে তুমি নিজে রিপোর্টটা দেখো। এখানে স্পষ্ট লেখা আছে সব কিছুই। ডক্টর সাহিলের কথা শুনে ইথান রিপোর্টটা খপ করে তার হাত থেকে নিয়ে নিজে পড়ে দেখল। আসলেই তার কোনো সমস্যা নেই। তাহলে রিমান আঙ্কেলের রিপোর্টে কেন লেখা আসলো যে আমি কোনোদিনও বাবা হতে পারবো না? এখানে নিশ্চয়ই কোনো একটা ঘাপলা আছে। মা ঠিকই বলেছিল। ইস, আমি যদি আগে মায়ের বলা কথাগুলো একটাবার ভেবে দেখতাম। কথাগুলো মনে হলেই ভাবতে লাগলো ইথান। তার চিন্তার মাঝেই ডক্টর সাহিল আবারও বলে উঠল, কি এবার বিশ্বাস হয়েছে তো যে তোমার কোনো সমস্যা নেই? কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে তুমি হঠাৎ করে এই বিষয় নিয়ে কেন পড়লে। ডক্টর সাহিলের কথায় ইথান মনে মনে ভাবল, এই বিষয়টাই তো আমার জীবনের সব উলটপালট করে দিয়েছে। শুধুমাত্র এই একটা রিপোর্টের জন্য কতই না পস্তাতে হচ্ছে আমার পরিবারের লোকদের। আসলেই ডক্টরদের ছোট্ট একটা ভুলও সাধারণ মানুষের জীবনে অনেক বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে। ইথান ডক্টর সাহিলের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলে উঠল, আসলে কিছুদিন ধরে শরীরটা আমার দুর্বল লাগছিল, তাই ভাবলাম আমার কোনো সমস্যা হলো কি না, তাই মেডিকেল টেস্টটা করিয়ে নিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আমাকে আজকের মধ্যে টেস্টের রিপোর্টটা দিয়ে দিলেন। আপনাকে অনেক বেশি ধন্যবাদ। ইথানের কথা ডক্টর সাহিল মুচকি হেসেই বলল, ইটস ওকে ইথান, তোমার বাবা এত ভালো একজন ডক্টর, তার এত ভালো একটা মেডিকেল কলেজ আছে, তুমি তার ছেলে হয়ে আমাদের হসপিটালে এসেছ, এটাই তো অনেক কিছু আমাদের জন্য। ডক্টর সাহিলের কথায় ইথান কিছুই বলল না। মুচকি একটা হাসি দিয়ে ইথান সেখান থেকে বেরিয়ে আসলো। আসলে ইথান এসেছিল একটা প্রাইভেট হসপিটালে তার মায়ের কথা অনুযায়ী আবারও টেস্ট করাতে। ইথানেরও কেন জানি সন্দেহ হচ্ছিল ডক্টর রিমানের উপর, কারণ সে তার মধ্যে কোনো দিনও কোনো রকম সমস্যা উপলব্ধিই করেনি। আজকে রিপোর্ট পেয়ে সে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। এবার আর অন্তত তার লাবু পাখিকে মিথ্যে কথা বলতে হবে না। সে ভাবলো তাকে গিয়ে সব সত্যি কথা বলে দিবে। এই মুহূর্তে তার মাথায় আর কিছুই খেলা করছে না। ইথান গাড়িতে বসে জোরে জোরে ড্রাইভ করতে থাকে বাড়ির উদ্দেশ্যে। এইদিকে সোফার উপর বসে রাগে ফুলছে লাবিবা। প্রচুর অভিমানে খেপে আছে সে ইথানের ওপর। এত বড় সত্যিটা কেন লুকালো ইথান তার কাছ থেকে? তার উত্তর আজকে দিতেই হবে ইথানকে। অনেক কথা জমি আছে তার। অন্যদিকে সবাই লাবিবার দিকে অদ্ভুত একটা দৃষ্টিতে তাকিয়ে আছে। হুট করে লাবিবা এভাবে চেঁচিয়ে সবাইকে ডেকে আনাতে সবাই যেন বেশ অবাকই হয়ে গেছে। ইথানের মা ফারিহা আর ইহান বেশ ভয়ে আছে লাবিবার হাতে থাকা ফাইলটা দেখে। এটা যে আর কিছুরই না, বরং ফারিহা আর ইহানের ম্যারেজ ডকুমেন্টসের সেই ফাইলটা, যেটা ইথানের মা তার আলমারিতে রেখে দিয়েছিল। ভেবেছিল পরে কোথাও লুকিয়ে রাখবে, কিন্তু তার আগে লাবিবা সেই ফাইলটা পেয়ে গেল কিভাবে? ইহানের রাগে গা কাঁপছে। এ লাবিবার কাছে ফাইল গেল কিভাবে? আর মাথায় কিছুই ঢুকছে না তার। লাবিবার মা এবার অধৈর্য হয়ে বলে উঠল, কি হয়েছে কি লাবিবা? এভাবে বাড়ি শুদ্ধ লোক ডেকে আনার মানেটা কি? সবার অনেক কাজ আছে। কি হয়েছে সেটা তোমরা একটু পরে না হয় জানতে পারবে। শুধু ইথান ভাইকে আসতে দাও, কারণ তোমাদের প্রশ্নের উত্তর তো এখন উনিই দিতে পারবেন। দাঁতে দাঁত চেপে কথাটা বলল লাবিবা। লাবিবার কথার মানে কিছুই বুঝতে পারল না তার মা, তাই তো চুপ করে রইল সে। অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে ইথান বাড়ি ফিরল। তার মুখে রয়েছে একজোড়ে মিষ্টি হাসি। আজকে যে সে অনেক বেশি খুশি। কিন্তু বাড়িতে এসে সবাইকে এভাবে একসাথে দেখে বেশ অবাকই হয়ে গেল সে। কারোর উদ্দেশ্য কিছু বলতে যাবে, তার আগে লাবিবা উঠে গিয়ে ইথানের মুখের উপর ফাইলের পেপারসগুলো ছুঁড়ে ফেলে দিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, ছি ইথান ভাই, তুমি এতটা নিজের ছোট ভাইয়ের বউকে কি না নিজের বউ বলে পরিচয় দাও? কেন এমন করলে তুমি বলো? কেন আমাকে এভাবে কষ্ট দিলে? আজকে আমার প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। লাবিবার কথায় সবাই যেন আকাশ থেকে পড়ল। কি বলছে কি লাবিবা? কিছুই কেউ বুঝতে পারছে না। ইথানের বাবা ব্রু কুঁচকে প্রশ্ন করল, এগুলো কি বলছিস তুই লাবিবা? আমরা তো কিছুই বুঝতে পারছি না।
সব কিছুই বুঝতে পারবে কাকাই। ইথান ভাইয়া নিজেই সবাইকে সব কিছু বুঝিয়ে বলবে এখন। কেন সে ইহান ভাইয়ের বউকে এতদিন নিজের বউ বলল সবার কাছে, কেন সে বিয়ের দিন ফারিহার সাথে মিথ্যে বিয়ের নাটক করলো, এসব প্রশ্নের উত্তর আজকে সে দিতে হবে। লাবিবার কথায় সবাই চমকে উঠল। লাবিবার দ্বিগুণ অবাক হয়েই বলে উঠল, ইহানের বউ মানে? ইহান আবার কবে বিয়ে করলো? কাকে বিয়ে করলো? লাবিবা তখন তাচ্ছিলের একটা হাসি দিয়ে বলল, ইহান ভাইয়া আর কাউকে নয়, বরং আমারই বেস্ট ফ্রেন্ড ফারিহাকেই বিয়ে করেছে। আমার আর ইথান ভাইয়ের যেদিন বিয়ে হওয়ার কথা ছিল সেই দিনই তারা বিয়ে করেছে। আর এই যে পেপারগুলো দেখছো না, এগুলো হচ্ছে ফারিহা আর ইহান ভাইয়ের বিয়ের রেজিস্ট্রি পেপার, যেখানে স্পষ্ট ফারিহা আর ইহান ভাইয়ের সাইন দেওয়া আছে। লাবিবের কথা শুনে সবাই যেন অবাকের সপ্তম পর্যায়ে চলে গেল। বিস্ময়ে সবার মুখ এবার হা হয়ে এলো। লাবিবের দ্বিগুণ এবার রাগী কণ্ঠে বলে উঠল, ইহান, তুমি বিয়ে করেছো মানে? তুমি কি জানো না যে এ বাড়িতে ছেলেদের বিয়ে করার জন্য কিছু শর্ত দেওয়া আছে? কোন অধিকারে তুমি সেসব শর্ত ভেঙে বিয়ে করেছ? উত্তর দাও, তোমাকে কিন্তু এর শাস্তি পেতেই হবে। দ্বিগুণের কথা শুনে লাবিবা এবার বলে উঠল, উত্তর তো আজকে সবাইকেই দিতে হবে, আর শাস্তিও পেতে হবে। কোনো মিথ্যে অভিনয় করলো তার জবাবও কিন্তু সবাইকে দিতে হবে। আজ কি হলো ইথান, উত্তর দিন। শেষের কথাটা চেঁচিয়ে বলে উঠল লাবিবা ইথানকে। ইথান একবার লাবিবার দিকে অসহায়ভাবে তাকায়, যা দেখে লাবিবা মুখ ফিরিয়ে নেয়। ইথান একটা দীর্ঘশ্বাস পেলে একে একে বলতে শুরু করে, বিয়ের দিন সকালেই আমার ফোনে একটা মেসেজ আসে রিমান আঙ্কেলের। তার সাথে যেন আমি খুব দ্রুতই সম্ভব দেখা করি। অনেক জরুরি কথা আছে নাকি তার। আমিও তাই মাকে বলে তার সাথে দেখা করতে যাই। কিন্তু গিয়ে জানতে পারি সে আমাকে আমার রিপোর্ট দেওয়ার জন্যই ডেকেছিল। রিপোর্ট দেখে আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ল, কারণ সেখানে লেখা ছিল আমি কোনোদিনও বাবা হতে পারবো না। নিজের বিয়ের দিন এমন কোনো খবর পেলে যে কারোরই অবাক হওয়ার কথা। আমার মাথায় তখন একটা কথাই ঘুরছিল, যে করেই হোক লাবিবার সাথে আমার বিয়েটা ভাঙতে হবে, নয়তো ওর ভবিষ্যৎ একেবারে নষ্ট। আমার মাথায় কিছু আসছিল না, তাই মাকে ফোন করে সব কিছু বলি। আম্মু তো আমার কথা বিশ্বাসই করতে চাইল না। পরে আমাকে বলল আগে যেন বাড়িতে আসি। আমি গাড়ি ড্রাইভ করে বাড়িতে আসছিলাম, ঠিক তখনই আমাকে ইহান ফোন করে বলে ও নাকি ফারিহাকে বিয়ে করেছে। যত তাড়াতাড়ি সম্ভব আমি যেন ম্যারেজ রেজিস্ট্রি অফিসে যাই। আমার মাথায় কাজ করছিল না তখন কি করব, কারণ আমাদের বাড়িতে ছেলেদের বিয়ে করার জন্য শর্ত আছে। প্রথমত আগে ছেলেকে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের ফিউচার সেটেল করতে হবে, প্রফেশনালি টাকা ইনকাম করতে হবে। এর আগে যদি ছেলেরা বিয়ে করে তাহলে তাকে বাড়ি থেকে বের করে দেবে। ইহান আমার নিজের ভাই না হলেও চাচাতো ভাই তো, ছোট থেকে একসাথে বড় হয়েছি আমরা। আমি কখনোই চাইতাম না যে এ বাড়ি থেকেও বের হয়ে যাক। তাছাড়াও এখনও স্টুডেন্ট, বাড়ি থেকে বের করে দিলেও কী করতো, কীভাবে থাকতো। তাই আমি ভেবেছিলাম ওদের এই বিয়েটা লুকিয়ে রাখবো, যতদিন পর্যন্ত ইহান নিজের সেটেল করছে। আমি ফারিহার সাথে মিথ্যে বিয়ের নাটক করি সবার সামনে, এতে কেউ ইহান আর ফারিহার ব্যাপারে সন্দেহ করবে না। লাবিবাও আমাকে মন থেকে ঘৃণা করতে শুরু করে দিবে, নিজের জীবন নিজের মতন করে গুছিয়ে নিবে। তারপর ইহান আর নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, তখনই সবাইকে সত্যিটা বলে দিব ভেবেছিলাম আমি। আমার কাছে তখন মনে হয়েছিল এটাই বেস্ট উপায়, লাবিবার মনে আমার জন্য ঘৃণা সৃষ্টি করার। পরে আমি মাকে ফোন করে সব কিছু বোঝাই। মা তখন আমার কথায় রাজি হয়ে যায়। এক নাগাড়ে কথাগুলো বলে থামল ইহান। তার কথাগুলো শুনে সবাই স্তব্ধ হয়ে গেছে। লাবিবের চোখের কোণে পানি চিকচিক করছে। ওর শার্টের কলার ধরে রেগে কটমট করে বলে উঠল, আপনি একবার বলতে তো পারতেন সব কিছু আমাকে, সবাই মিলে ডিসিশন নিতাম। কিন্তু আপনি সেটা না করে একে একে এত বড় একটা নাটক কেন করলেন, শুধুমাত্র আমার মনে আপনার জন্য ঘৃণা সৃষ্টি করার জন্য? কিন্তু আপনি কি জানেন এই কয়দিনে আমার মনে আপনার জন্য ঘৃণার বদলে অভিমান বেশি জন্মেছে। প্রতিটা মুহূর্তে কষ্ট কেটেছে, এমন কষ্ট যেটা আমি কারোর সাথে শেয়ার করতে পারিনি। একা একা ঢুকরে কেঁদেছি। বারবার মনে হতো কেউ আমার হৃদয়টাকে ছুরি দিয়ে আঘাত করছে। প্রিয় মানুষটাকে অন্য কারোর সাথে দেখার কষ্ট কেমন সেটা যে দেখেছে সে বুঝতে পারবে। আর সত্যি লুকানো আর মিথ্যে বলা দুটোই সমান অপরাধ। আপনিও আপনার এই অপরাধের শাস্তি ঠিকই পাবেন একদিন। আপনিও একদিন প্রিয় মানুষটাকে হারানোর জ্বালা বুঝবেন। আমার মতন প্রতি মুহূর্তে তিলে তিলে শেষ হবেন। কথাগুলো এক নিঃশ্বাসে বলে সেখান থেকে দৌড়ে লাফিয়ে নিজের ঘরে গেল। আর কিছু না শুনেই ইথান এখনো মাথা নিচু করে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ ড্রয়িং রুমে নীরবতা বিরাজ করলো। ইথান নিজেই নীরবতা ভেঙে সবার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আমার মনে হয় না আমি যা করেছি ভুল ছিল। আমার সাথে বিয়ে করলে লাবিবা কোনোদিনও মা হতে পারতো না।
আর আমি আমার ভাইকেও কখনো কষ্ট দিতে চাইনি, তাই সব দিক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। দেখো দিতুন, তোমরা তো সবটাই জেনে গেছো, এখন প্লিজ ফারিহা আর ইহানকে মেনে নাও। আর আমি নিতে পারছি না এসব, জাস্ট অসহ্য লাগছে। ইথানের কথা শুনে তার দ্বিধুন গম্ভীর কণ্ঠে বলে উঠল, ইথান, একজন ভাই হিসাবে যেটা করেছো সেটা একদমই ঠিক করেছো, কিন্তু আমাদের সবটা বলতে পারতে একবার। সব কিছু লুকিয়ে সবাইকে কষ্ট দিয়েছ সে, বিশেষ করে লাবিবাকে। তবু ওর কথা বাদ দিলাম, কারণ ও পরিস্থিতির চাপে সবটা করেছে। কিন্তু ইহান তো সব কিছু জেনে বুঝে করেছে। শুধুমাত্র ইথান দাদুভাইয়ের দিকে তাকিয়ে আমি ফারিহা ইহানকে মেনে নিলাম, কিন্তু ইহানের এমন কাজের জন্য আমি কখনোই ওকে ক্ষমা করব না। বাড়িতে ইহান আর ফারিহার রিসিপশনের ব্যবস্থা করো সবাই, সবার সত্যিটা জানা দরকার। ইথান ও দিদুনের কথা শুনে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। ইথান ও দিদুনের সাথে খুবই ক্লোজ। ইথানের দিদুন ওর মাথায় হাত বুলিয়ে দিল। অন্যদিকে ইহানের প্রচুর রাগ লাগছে। এই লাবিবা তাদের ম্যারেজ সার্টিফিকেট না দেখলে আজ এত কিছু হতো না। এখন তো লাবিবা আর ইথানের মাঝে সব কিছুই ঠিক হয়ে যাবে। সবাই আবার সেই ইথানেরই সুনাম করবে, যেটা তার একদমই অসহ্য লাগে। ইথান ইহানের দিকে তাকিয়ে বলে উঠল, এবার খুশি তো তুই? দেখ, সবাই তোকে আর ফারিহাকে মেনে নিয়েছে, আর তুইও এই বাড়িতেই থাকবি। আমার ভাই আমার কাছেই থাকবে। কথাটা বলেই ইহানকে জড়িয়ে ধরল। আসলে ইথানের নিজের কোনো ভাই নেই তো, তাই ইহানকেই সে খুব ভালোবাসে, নিজের ভাইয়ের থেকেও বেশি। ইহানও ইথানকে জড়িয়ে ধরল। বাড়ির বড় যারা আছে তারা এখনও চুপ করে আছে। সবাই ইথান আর ফারিহের বিয়ে হয়নি কথাটা শুনে যেমন খুশি হয়েছে, ঠিক তেমনি ইথান বাবা হতে পারবে না শুনে আরও বেশি কষ্ট পেয়েছে। কেউ যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। ইথানের কাজিন যারা ছিল তারা তাদের সকলের করা মিসবিহেভের জন্য অনুতপ্ত বোধ করলো। ইথান আর ফারিহের বিয়ে হয়নি শুনে খুশি হয়েছিল, কিন্তু ইহান বাবা হতে পারবে না শুনে তাদের মুখের হাসিটাও বিলীন হয়ে যায়। ইথান বুঝতে পারলো সবার মন খারাপের কারণ। তখন ইথান সবার উদ্দেশ্যে আবার বলে উঠল, আমি জানি তোমাদের মন খারাপের কারণটা। আমি বাবা হতে পারবো না শুনে তোমরা মন খারাপ করেছো, তাই না? কেউ হয়তো বিশ্বাসও করতে পারছো না। আমিও যেন প্রথমেই কথাটা বিশ্বাস করতে পারছিলাম না। তাই তো পুরো শিওর হওয়ার জন্য আজকে আবারও টেস্ট করাই। আর টেস্টের রিপোর্টে কী আসছে জানো? সবাই ইথানের কথা শুনে আশ্চর্য হলো। ওদের আগ্রহে তার কথা শোনার জন্য চেয়ে রইল। আর ইহানের তো সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। এই ইথান যে চালাকি করে রিপোর্ট করাবে, আবার সে তো ভাবতেই পারেনি। ইহান অধৈর্য হয়ে বলে উঠল, কি আসছে রিপোর্টে? ইহানের কথা শুনে ইথান একটা ডেবিল হাসি দিয়ে বলে উঠল, রিপোর্ট এখনও আসেনি, 3 দিন পর আসবে। আর আমার মনে হয় এবারের রিপোর্টে পজিটিভ কিছুই আসবে। রিমান আঙ্কেলের রিপোর্ট হয়তো বলছিল। তোমরা সবাই ধৈর্য ধরো আর ইহানের রিসেপশনের জন্য আয়োজন শুরু করো। আমি চাই না আমার ভাইয়ের রিসেপশনে কেউ মনমরা হয়ে থাকুক। ইথানের কথা শুনে সবার মনেও একটা আশার আলো জাগলো। সবাই খুশি মনে ইহান আর ফারিহের রিসেপশনের আয়োজন শুরু করলো। ইথানের বাবা দিদুন এসে ওর মাথায় হাত বুলিয়ে দিল। অর্থী এসে ওকে আর ফারিহাকে সরি বলল। ফারিহার কাছে তো সবটা স্বপ্নের মতন লাগছে। তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে কতটা খুশি। ইথানের দিদুন তার উদ্দেশ্যে বলে উঠল, লাবিবা দিদিভাই, খুব আঘাত পেয়েছে রে ওর, তুই ওর কাছে গিয়ে একটু সামলা ওকে। দিদুনের কথায় ইথান একটা চোখ টিপ দিল দিদুনকে। ইথানের দিদুনও ওকে একটা চোখ টিপ দিল। ইথান ডাইনিং টেবিলের উপর সাজিয়ে রাখলো 2 প্লেট খাবার নিয়ে লাবিবার রুমের উদ্দেশ্যে যেতে গিয়েও ইহানকে দেখে থেমে গেল। ওর উদ্দেশ্যেই বলল, কিরে, মুখটা তুই এমন বাংলা পাঁচের মতো করে রেখেছিস কেন? তোর তো খুশি হওয়ার কথা, সব কিছুই তো ঠিক হয়ে গেল। এবার শুধু আমার রিপোর্ট আসার পালা, আর আমার লাবু বেবির সাথে বাসর করার পালা। ইথানের কথা শুনে ইহান জোরপূর্বক একটা হাসি দিয়ে বলে উঠল, কোন হসপিটালে আবার গিয়েছিলি টেস্ট করাতে? ইহানের কথা ইথান একটা মুচকি হাসি দিয়ে বলে উঠল, কেন রে, আমার রিপোর্ট ভুলভাল বানাবি নাকি? ইথানের এমন কথা শুনে চমকে উঠল ইহান। চোখ বড় বড় করে তাকিয়ে সে ইথানের দিকে বিতু কণ্ঠে বলে উঠল সে, এগুলো তুমি কি বলছো ভাইয়া? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইহানের কথা ইথান হু হু করে হেসে দিল। ইহানের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আরে আমি তো মজা করছিলাম, তুই ভয় পেয়ে গেলে নাকি আবার? ইথানের কথা ইহান এবার ঘামতে শুরু করলো। ইথান ঠোঁটের কোনায় একটা মেয়ে হাসি ঝুলিয়ে লাবিবার রুমের দিকে এগিয়ে গেল। লাবিবা রুমে দরজা বন্ধ করে রেখেছে। খুব কষ্ট হচ্ছে তার। নিজের প্রিয়জনের থেকে এত বড় ধাক্কাটা সে নিতে পারছে না। অন্তত ইথান তো তাকে বলতে পারত সবটা। তার প্রতি একটুও ভরসা করতে পারল না ইথান। লাবিবা একরাশ অভিমান নিয়ে নিঃশব্দে চোখের অশ্রু বিসর্জন দিতে লাগলো।
ইথান দরজার কাছে এসে ধাক্কা দিতে লাগলো আর লাবিবাকে ডাকতে লাগলো। মায়াভরা কণ্ঠে বলে উঠল, এই যান, দরজাটা খোলো না প্লিজ। আমি জানি তুমি আমার উপর খুব অভিমান করেছ, কিন্তু এই অদমকে কি একটি বার তোমার অভিমান ভাঙানোর সুযোগ দেওয়া যায় না? ইথানের এমন মায়াভরা কণ্ঠ শুনে লাবিবার বুকের মধ্যে যেন একটা শিহরণ বয়ে গেল। ইথানের এমন কথার প্রতি যে লাবিবা বরাবরই দুর্বল, না চাইতেও শত অভিমান নিয়ে সে দরজাটা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে ইথান চটপট করে রুমের মধ্যে 2 প্লেট খাবার নিয়ে ঢুকে পড়ল। ইথানের এমন কাজে লাবিবা ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে রইল। ইথান লাবিবার দিকে তাকিয়ে একটা মেকি হাসি দিয়ে বলে উঠল, তুমি যদি আবার দরজাটা বন্ধ করে দিতে, তাই এভাবে তাড়াতাড়ি ঢুকে পড়লাম। আসলে মেয়েদের মন তো সেকেন্ডে সেকেন্ডে পল্টি খায়, তাই আর কি, কোনো ভরসা নেই। ডোন্ট মাইন্ড বেবি। ইথানের কথা শুনে লাবিবার চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এভাবে হুটহাট জান বেবি ডাকগুলো যেন তার ঠিক হজম হচ্ছে না। লাবিবাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইথান দাঁত কেলিয়ে বলে উঠল, আই নো আমি অনেক হ্যান্ডসাম, কলেজের সব মেয়েরাই আমার জন্য পাগল, বাট তাই বলে এভাবে আমাকে চোখ দিয়ে গিলে খাওয়া কিন্তু একদমই ঠিক না সুইটহার্ট। কিছু জিনিস তো বাকি রাখো বিয়ের পর দেখার জন্য। ইথানের কথায় লাবিবার মনে হলো এখন সে হার্ট অ্যাটাক করবে। মাথার মধ্যে চক্কর দিতে লাগলো। এখন আবার সুইটহার্টও বলতেছে। লাবিবা বিছানার পাশে টি টেবিলের উপর থাকা 1 গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিল। লাবিবার এমন কাজে ইথান মুখ টিপে টিপে হাসতে শুরু করলো। কিছুক্ষণ পর নিজেকে সামনে নিয়ে লাবিবা ইথানের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। বিরক্ত নিয়ে বলে উঠল, কি চাই এখানে? যা বলা তাড়াতাড়ি বলুন, আমার এত সময় নেই আপনার ওইসব ন্যাকা মার্কা বেবি সুইটহার্ট এসব কথা শোনার। লাবিবার কথা শুনে ইথান আবার একটু সিরিয়াস ভাবে করলো। তারপর লাবিবার কাছে এসে ওর সামনে বাচ্চাদের মতন ফেস করে ঠোঁট উল্টে বলে উঠল, খাবারগুলো খেয়ে নাও প্লিজ। আমার লাবু পাখি, সোনা পাখিটা, সুইটহার্ট, মিষ্টি বেবিটা, জান পাখি। আর কিছু বলতে যাবে তার আগে লাবিবা কানে হাত দিয়ে জোরে বলে উঠল, হয়েছে হয়েছে, আর ডং করতে হবে না, আমার এবার বমি পাচ্ছে আপনার এমন আবাল মার্কা কথা শুনে। চুপ করুন তো প্লিজ, আমি খেয়ে নিচ্ছি, খাবারটা দিন। লাবিবা জানে যে ইথান নিজের কার্যসিদ্ধি না হওয়া পর্যন্ত যাবে না, তাই তো আর কোনো কথা না বাড়িয়ে খাবার খেতে রাজি হয়ে গেল। লাবিবার এমন কথায় ইথান কাঁদো কাঁদো ফেস করেই বলে উঠল, তুমি এভাবে আমার ভালোবাসাকে ডং বলে অপমান করতে পারো না জান। ইথানের এমন ফেস দেখে লাবিবার আবার সত্যি খুবই হাসি পেয়ে গেল, তাই তো খিলখিল করে হেসে দিল। লাবিবাকে এতক্ষণে হাসতে দেখে ইথান যেন নিজের প্রাণটা ফিরে পেল। ইথান নিজের বুকের বাম পাশে হাত রেখে মিনমিন করে বলে উঠল, এভাবে হেসো না প্লিজ জান, আমার যে নিজেকে কন্ট্রোল করতে খুব বেশি কষ্ট হয়ে যায়। ইথানকে বিড়বিড় করতে দেখে লাবিবা হাসি থামিয়ে ব্রুকুসকে সন্দেহ দৃষ্টিতে বলে উঠল, কি কি বিড়বিড় করছেন আপনি? লাবিবার এমন প্রশ্নে ইথান কিছু না বলে ওর হাতটা ধরে সোজা বিছানার উপর বসিয়ে দিল। তারপরে একটা খাবারের প্লেট ওর হাতে দিয়ে মুচকি হেসে বলল, খেয়ে নাও প্লিজ। এ কয়েকদিন চেহারার কি হাল করেছ, একবারও কি দেখেছো তুমি আয়নায়? এরপর তো আমার বাচ্চারা তার মাকে দেখে চিনতেই পারবে না। ইথানের এমন কথা শুনে লাবিবা বেশ অবাক হয়ে গেল। অবাক কণ্ঠেই বলে উঠল, বাচ্চার মা মানে? আমাকে তো আপনি বিয়ের করবেন না, কারণ আপনি কখনো বাবা হতে পারবেন না। তার জন্যই তো সবার সামনে এত বড় একটা নাটক করলেন। তাহলে এখন আবার এগুলোর মানে কি? লাবিবার এমন কথা ইসান কিছু বলতে গিয়েও আর বলতে পারল না। কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, বাবা হতে পারবো না সেইটা তো কেবল একটা রিপোর্টে আসছে, হতেও তো পারে সেই রিপোর্টটা ভুল ছিল বা কেউ ইচ্ছে করে ভুল বানিয়ে দিয়েছিল। ইথানের কথা শুনে লাবিবার ছোট মাথায় কিছুতেই যেন ঢুকছে না। হাবলার মতনই ইথানের দিকে তাকিয়ে আছে সে, সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ইথান লাবিবার এমন ফেস দেখে ও নাকটা টেনে দিতে দিতে বলে উঠল, তোমার এত কিছু না ভাবলেও চলবে, সময় হলে সবটাই জানতে পারবি। এখন খাবারটা খেয়ে নে আর আমাকেও খাইয়ে দে।
ইথানের এমন কথায় লাবিবা ব্রু কুঁচকে বলে উঠল, কেন, আপনার হাতটা কি ফারিহা তার শাড়ির আঁচল দিয়ে বেঁধে রেখেছে যে নিজের হাতে আপনি খেতে পারবেন না? লাবিবার এমন কথায় ইথানের হিসকে উঠে গেল। একটা মেকি হাসি দিয়ে তারপর বলে উঠল, কেন বলো তো, তোমার কি ফারিহাকে নিয়ে জেলাস ফিল হচ্ছে? ইথানের কথায় লাবিবা মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলে উঠল, হুম, যদি আপনি চোখের সামনে আপনার প্রিয় মানুষটাকে অন্য কারো হয়ে যেতে দেখতেন না, তাহলে বুঝতে পারতেন যে জেলাস কাকে বলে, কষ্ট কাকে বলে, আঘাত কাকে বলে। লাবিবার এমন কথায় ইথান চুপ হয়ে গেল। লাবিবা ইথানের দিকে তাকিয়ে সলসল চোখে বলে উঠল, আমাকে একবার তো বলতে পারতেন আপনার সমস্যার কথাটা। তেমন সমস্যা হলে আমরা বাচ্চা অ্যাডাপ্ট করে নিতাম। তবুও যে কষ্ট আমি এই 2 দিনে পেয়েছি সেটা তো আর সহ্য করতে হতো না। জানের খুব ঘৃণা হতো নিজের ওপর, যখন নিজেরই প্রিয় মানুষটাকে নিজেরই বেস্ট ফ্রেন্ডের সাথে দেখতাম। মনে হতো কেউ আমার হৃদয়টাকে ছুরি দিয়ে হয়তো বারবার আঘাত করছে। লাবিবা কিছুক্ষণ থেমে আবারও বলে উঠল, যেদিন আপনাকে ছেড়ে দূর ওই গোধূলি আকাশে অনেক দূরে চলে যাব না, সেদিন বুঝতে পারবেন যে প্রিয় মানুষটাকে হারানো জ্বালা ঠিক কতটা কঠিন হয়। লাবিবার এমন কথা শুনে ইথানের বুকের মধ্যে হঠাৎ করে ধপ করে উঠল। হুট করে তাকে বুকের সাথে চেপে ধরল ইথান। কেন জানি না তার ভীষণ ভয় হচ্ছে এবার। লাবিবাকে উদ্দেশ্য করে রাগী কণ্ঠে বলে উঠল, এই চুপ, একদম চুপ। অনেক বড় হয়ে গেছিস তাই না? আবার এমন কথা বললে সর মেরে গালটা একদম লাল করে দিব। ইথানের এমন কথায় লাবিবা চুপ করে কাঁদতে রইল। ইথানের শার্টটা একদম ভিজে গেছে লাবিবার চোখের পানিতে। ইথান লাবিবাকে আরও জোরে চেপে ধরল বুকের সাথে। অন্যদিকে কেউ একজন খুব বেশি রেগে আছে, মাথায় যেন তার আগুন জ্বলছে। রাগে চোটে টেবিলের উপর থাকা গ্লাসটা আছাড় মেরে ভেঙে ফেলল সে। রেগে এসে বলে উঠল, ইথান যদি জেনে যায় যে ওর বাবা হতে সক্ষম, তাহলে তো সব শেষ। ও লাবিবাকে বিয়ে করে নিবে। যে করে হোক তার আগে লাবিবাকে মেরে ফেলতে হবে আমাকে, না হলে সব শেষ হয়ে যাবে। এই লাবিবারই তো এতদিন মরে যাওয়ার কথা, তাও যে কি করে বেঁচে আছে। কই মাছের প্রাণ যাকে বলে। যে করেই হোক ওকে 3 দিনের মধ্যে আমাকে নেক্সট ব্লাডের ইঞ্জেকশনটা দিতেই হবে। আমার প্রপার্টি আর ইথেনকে কষ্ট দেওয়া থেকে কেউ আর আটকাতে পারবে না আমাকে। লাবিবা নিজে খাবার খাচ্ছে আর ইথানকে খাইয়ে দিচ্ছে। মুখে ভাত নেওয়ার সময় ইথান ইচ্ছে করে জোরে একটা কামড় বসিয়ে দিল লাবিবার হাতে। হাতে ব্যথা পেয়ে লাবিবা রাগি চোখে ইথানের দিকে তাকালো। আর ইথান একটা ডেভিল হাসি দিয়ে বলে উঠল, তোমার হাতটা না অনেক সফট জানো লাবু পাখি। হাতটাই যদি এত নরম হয় তাহলে না জানি ওই লাল টমেটোর মতন গালটা কতটা সফট হবে। মন তো চাচ্ছে বাতর বদলে ওইটাই খেয়ে ফেলি। ইথানের এমন লাগাম ছাড়া কথা শুনে লাবিবার চোখ দুটো কোটর থেকে যেন বেরিয়ে আসার উপক্রম। রাগি চোখে সে ইথানের দিকে তাকিয়ে ঝাঁঝালো গলায় বলে উঠল, আপনি তো বেশ লুচু, বের হন বলছি এখান থেকে। আর খাওয়া লাগবে না আপনার, নিচে গিয়ে খান তো, যান। লাবিবার কথা শেষ হতে ইথান কিছু বলতে যাবে, তার আগে ওর ফোনটা বেজে উঠল। ইথান কিছুটা বিরক্ত নিয়েই ফোনের দিকে তাকিয়ে ব্রু কুঁচকে রইল। ডাক্তার সাহিলের নাম্বার উঠে আসে। লাবিবাকে উদ্দেশ্য করে বলে উঠল, আমি একটু আসছি, আমার কাজ আছে। কেন জানি না ইথানের এমন কথা মোটেও পছন্দ হলো না তার। ইথান আর ওখানে না থেকে নিজের রুমে চলে আসলো। অন্যদিকে লাবিবা গাল ফুলিয়ে বসে রইল। কেন জানি ইথানের ফোনে কথা বলা মোটেও পছন্দ না তার। ফোনে এত কী কথা কে জানে। ইথান রুমে এসে দরজাটা লক করে দিল। তারপর ফোনে ডক্টর সাহিলের সাথে কিছু একটা নিয়ে কথা বলল, যেটা শুধু তাদের দুজনের মাঝেই গোপন থাকলো। কথা বলে ফোনটা কেটে দিয়ে সে রেডি হয়ে নিল বের হওয়ার জন্য। রুমের বাইরে আসতেই বাড়ির সকলে তাকে চেপে ধরল ইথানকে। সবার একটাই কথা, কালকে ফারিহার ইহানের রিসিপশন, তাই আজকে বাইরে যাওয়া যাবে না। বিশেষ করে ইহান বেশি জিতে দিচ্ছে না তাকে। ইথান সবাইকে কোনোভাবে বুঝ দিয়ে হসপিটালের বাহানা দিয়ে তারপর বেরিয়ে চলে আসলো। অন্যদিকে ইথান রুম থেকে বেরোতেই লাবিবা কোনোভাবেই বাকি খাবারটা কমপ্লিট করে ঘুমিয়ে পড়ল। আসলে তার শরীরটা বড্ড দুর্বল লাগছে আজকাল, কেন জানি না। তাই তো একটু শুলেই ঘুমিয়ে পড়ে। লাবিবা ঘুমোতেই কেউ তার রুমের করিডোর দিয়ে প্রবেশ করে। ঘুমন্ত লাবিবার দিকে এগিয়ে গিয়ে ওর বিছানার পাশে বসে শয়তানি হাসি দিয়ে বলে উঠল সে,
বাহ লাবু, বেবি তোমাকে ঘুমালে তো আসলে কিউট লাগে অনেক। ওই ইথান তোমার এই কিউটনেসে প্রেমে পড়েছিল নাকি? অবশ্য সে তোমার প্রেমে পড়েছে, এটাই যথেষ্ট আমার কাছে। এখন আমি তোমাকে আকাশে পাঠিয়ে দিয়ে ওকে অনেক কষ্ট দেব, সারা জীবনের জন্য ওর জীবনটাকে কষ্টে ভরিয়ে দিব। কিছুক্ষণ লাবিবার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে থেকে সে চোখটা ফিরিয়ে নিল। তার লাবিবার প্রতি মায়া হচ্ছে ঠিকই, কিন্তু এই মায়া থেকেও তার যে ইথানের প্রতি ঘৃণার পরিমাণটা আরও অনেক গুণ বেশি। তাই তো ইথানকে কষ্ট দেওয়ার জন্য সেই নিষ্পাপ প্রাণকে মারতেও দুইবার ভাবতে পারছে না। লোকটা তার ব্যাগ থেকে একটা ব্লাডের ইঞ্জেকশন বের করলো। ইঞ্জেকশনটা হাতে নিয়ে সে লাবিবার হাতে পুশ করে দিল। ইঞ্জেকশনে প্রথমে লাবিবার হাতে ফুটানো হলো, একটু নড়ে ওঠে সে, কিন্তু সে এতটাই ক্লান্ত যে চোখ মেলে বিষয়টা না দেখে আবারও ঘুমিয়ে যায়। আর অন্যদিকে সে অচেনা ব্যক্তিটি পুরো ব্লাডটাও শরীরে পুশ করে দিয়ে একটা শয়তানি হাসি দেয়। সে জানে এই ব্লাডটাই লাবিবাকে শেষ করার জন্য যথেষ্ট। একটা বিশ্বজয়ের হাসি দিয়ে সেখান থেকে সে চলে যায়। অন্যদিকে ইথান ড্রাইভ করে ডক্টর রিমানের হসপিটালে চলে আসে। গাড়ি পার্ক করে ডাক্তার রিমানের চেম্বারে কোনো রকম নক না করে ঢুকে পড়ে। হুট করে ইথানকে এভাবে আসতে দেখে বেশ চমকে ওঠে ডক্টর রিমান। ইথানের দিকে তাকিয়ে জোরপূর্বক হাসি দিয়ে বলে ওঠে, ডক্টর রিমান, তুমি এখানে এখন কি করছো ইথান বাবা? কোনো সমস্যা হয়েছে কি? ডক্টর রিমানের কথায় ইথান তাচ্ছিল্যের সুরে বলে উঠল, সমস্যা তো মনে হয় আপনার হয়েছে আঙ্কেল। এজন্যই আমাকে রিপোর্ট নিয়ে এত ঘুরপাক করছেন, আর সেটা ভুলও বানিয়েছেন। ইথানের কথায় এবার সে ঘামতে শুরু করলো। ইথানের দিকে তাকাতে ভয়ে যেন তার কলিজার পানি শুকিয়ে যায়, কারণ ইথানের চোখ প্রচুর আকারে লাল হয়ে আছে। বয়ে বয়ে সে বলে উঠল, এগুলো কি বলছো তুমি ইথান বাবা? তোমার কোথাও কি কোনো ভুল হচ্ছে? ইথান আবার রেগেই বলে উঠল, ভুল আমার না, ভুল আপনার হচ্ছে রিমান আঙ্কেল। কেন এমনটা করলেন আপনি? ইচ্ছে করে কেন আমার রিপোর্ট ভুল বানালেন আপনি? আমি জানি আপনি এটা ইচ্ছে করেই করেছেন, আর সেটা আমার বিয়ের দিনেই পাঠিয়েছেন, যাতে আমার আর লাবিবার বিয়েটা ভেঙে যায় আর সবাই খুব কষ্ট পায়। কিন্তু এমনটা কেন করলেন আঙ্কেল? আপনি তো আমার বাবার খুব কাছের বন্ধু, আমাকে আর লাবিবাকে কত ভালোবাসেন, তাও এমন একটা জঘন্য কাজটা কেন করলেন? আমাদের বিশ্বাস নিয়ে এভাবে খেলতে পারলেন? ইথানের এমন কথায় ডক্টর রিমান নিজেকে মনে মনে অপরাধী ভাবতে লাগলো। সত্যি সে তো ইচ্ছে করে রিপোর্টটা ভুল বানিয়েছে, আর সেটা ইথানের বিয়ের দিনে পাঠিয়েছে যাতে বিয়েটা ভেঙে যায়। ইথানের দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে সে বলে উঠল, আমি এমনটা বাধ্য হয়েই করেছি ইথান, না চাইতেও আমাকে তোমাদের বিশ্বাস নিয়ে খেলতে হয়েছে, কিন্তু আমার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না। ডক্টর রিমানের কথা শুনে ইথান একটু অবাকের সুরে বলে উঠল, উপায় ছিল না মানে কি? কে আপনাকে বাধ্য করেছে এ কাজটা করতে? আর আপনি কেনই বা তার কথা শুনলেন? ইথানের কথায় আবার ডক্টর রিমান একে একে সব কথা তাকে বলতে শুরু করলো। তুমি যেদিন আমার মেয়ের ডেলিভারির জন্য রক্ত দিয়েছিলে, সেদিনই কেউ আমাদের ছোট্ট আবিদকে কিডন্যাপ করে ইথান। আর যে কিডন্যাপ করে সে আমাকে বলে আমি যেন তোমার মিথ্যে রিপোর্ট বানাই, আর সেটা তোমার বিয়ের দিনে তোমাকে দেই, না হলে সে আবিদকে মেরে ফেলবে। একটা ছোট্ট কথা, আবিদ হচ্ছে ডক্টর রিমানের নাতি। ডক্টর রিমান কথা শুনে ইথানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এগুলো তাহলে কেউ ইচ্ছে করে করেছে, যাতে ওকে আর লাবিবাকে আলাদা করতে পারে। কিন্তু কেন? ওর সাথে তো কারোই কোনো শত্রুতা নেই যে এত জঘন্য একটা কাজ করবে। ইথানের চিন্তার মাঝে ডক্টর রিমন বলে উঠল, দেখো ইথান, আমি জানি না সে ব্যক্তিটাকে, তবে এটা বুঝতে পেরেছে সে তোমাকে খুবই ঘৃণা করে আর তোমাকে কষ্টই দিতে চায়। আর সে এটাও খুব ভালো করে জানে যে লাবিবাকে তোমার থেকে আলাদা করলেই তুমি সব থেকে বেশি কষ্ট পাবে। তাই তো সে তোমাকে আর লাবিবাকে আলাদা করতে চাইবে সব সময়। তুমি লাবিবাকে যতটা পারো নিজের কাছে আগলে রাখবে, না হলে ওকে হারিয়ে ফেলতে হবে। আমি জানি আমি তোমাদের সাথে খুব বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু একটা বাচ্চার প্রাণ বাঁচানোর জন্য আমি এমনটা করতে বাধ্য হয়েছি। ডক্টর রিমানের কথা শুনে ইথানের ব্রেন যেন কাজ করাই বন্ধ করে দিল। সব যেন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। ইথান ভেবেছিল ডাক্তার রিমানের সব কিছুর মূল, কিন্তু এখানে এসে জানতে পারলো ডাক্তার রিমানকে এগুলো করার জন্য বাধ্য করা হয়েছে। ইথান ডাক্তার রিমানকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনি চিন্তা করবেন না আঙ্কেল, যে এই জঘন্য কাজটা করে থাকুক না কেন, তাকে যোগ্য শাস্তি আমি দিব। আর আবিদকেও সুস্থভাবে ফেরত নিয়ে আসব ওই শয়তানটার কাছ থেকে। কিন্তু আমি ভাবছি কে আমার সাথে এমনটা করবে?
আমি তো কারো কোনো ক্ষতি করিনি। ইথানের কথা শুনে ডাক্তার রিমান চুপ করে রইল। সেও বুঝতে পারছে না যে আসলে কে এমন করতে পারে। ইথান ডাক্তার রিমানকে বলে উঠল, আঙ্কেল, আমি এখন আসছি, আমার একটু কাজ আছে। ডাক্তার রিমানকে আর কোনো কিছু বলতে না দিয়ে সেখান থেকে সে চলে আসলো। গাড়ি ড্রাইভ করে বাড়ি চলে আসলো। ইথানকে বাড়িতে ঢুকতে দেখে ইহান ব্রু কুঁচকে রইল। ইথান কারোর সাথে কোনো কথা না বলে সোজা লাবিবার রুমে চলে গেল। লাবিবা এখনও খুব গভীর ঘুমে বিভোর। ইথান লাবিবার বেডের পাশে গিয়ে বসে ওর ঘুমন্ত চেহারাটা দেখতে রইল। তার কেন জানি না মনে হচ্ছে যে কোনো খারাপ কিছু ঘটতে চলেছে। এমন মনে হচ্ছে যে সে তার লাবু ফাঁকিকে হারিয়ে ফেলবে। লাবিবার মুখের উপর থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিয়ে ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর আস্তে আস্তে লাবিবাকে ডাকতে রইল, এই লাবু পাখি, উঠো না প্লিজ, তোমাকে নিয়ে আজকে শপিং করতে যাব, ফারিহা আর ইহানের রিসেপশনের জন্য। তোমার ফেভারিট চকলেট ফ্লেভারের আইসক্রিমও তোমাকে খাওয়াবো, উঠো না তাড়াতাড়ি। ঘুমের মধ্যে চকলেট আইসক্রিমের কথা শুনে লাফ দিয়ে উঠল লাবিবা। চোখটা কষলে নিয়ে ইথানের দিকে তাকিয়ে অবাক হয়েই বলল, আপনি আমাকে সত্যি চকলেট আইসক্রিম কিনে দিবেন? আপনার শরীর ঠিক আছে তো? লাবিবার এমন কাজে ইথান হালকা হাসল। তারপর শান্ত কণ্ঠে বলে উঠল, আমি ঠিকই আছি, এখন বেশি পক না করে রেডি হয়ে নে, যা শপিং করতে যাব। ইথানের কথা শুনে লাবিবা তো নাচতে নাচতে ফ্রেশ হতে চলে গেল। লাবিবার নাচ দেখে ইথান হাসতে রইল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে চলে আসলো লাবিবা। ইথানকে সোফার উপর বসে ফোন চালাতে দেখে ওর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে উঠল, আমি তো রেডি হয়ে গেছি ইথান ভাইয়া, তাড়াতাড়ি চলো। ইথান এক নজর লাবিবার দিকে তাকিয়ে সোফা থেকে উঠে ওর হাতটা ধরে বাহিরে চলে আসলো। বাড়িতে আগে বলে রেখেছিল যে সে তাই কেউ কিছু আর জিজ্ঞাসাও করেনি। ইথান গাড়ি ড্রাইভ করছে আর লাবিবা পাশের সিটে বসে আছে। লাবিবার দৃষ্টি বাহিরের দিকে। গাড়ি জানালা দিয়ে সে শেষ বিকেলের প্রকৃতি দেখতে ব্যস্ত। সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। আকাশ লাল বর্ণ ধারণ করেছে। গোধূলি লগ্নের এই সৌন্দর্য দেখতে ভালোই লাগছে লাবিবার। ইথান গাড়ি ড্রাইভ করছে আর থেকে থেকে লাবিবাকে দেখছে। আধা ঘন্টার মতন গাড়ি ড্রাইভ করে চলে আসলো তারা শপিং মলে। গাড়ি পার করে রেখে লাবিবার হাতটা ধরে শপিং মলের ভিতরে ঢুকলো গিয়ে ইথান। সে 1 ঘন্টা যাবৎ লাবিবা একটার পর একটা লেহেঙ্গা দেখিয়ে যাচ্ছে, কিন্তু তার একটাও পছন্দ হচ্ছে না। শেষে কোনো উপায় না পেয়ে ইথান নিজে ব্লু আর পিঙ্ক কালারের 2টা লেহেঙ্গা চুজ করলো লাবিবার জন্য। লাবিবাও খুশি হয়ে সেটাই নিয়ে নিল। ইথান স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে উঠল, এজন্যই মেয়েদেরকে নিয়ে শপিং করতে আসতে হয় না, চুজ করতে তাদের সারাটা দিন লাগিয়ে দিবে। ইথানকে বিড়বিড় করতে দেখে লাবিবা ব্রু কুঁচকে বলে উঠল, কি আপনি কি বিড়বিড় করছেন? হঠাৎ লাবিবার এমন কথা শুনে থতমত খেয়ে যায় ইথান। নিজেকে সামলে নিয়ে বলে উঠল, কই কিছু না তো। আচ্ছা ভাই, আপনি প্রাইসটা রেখে দিন। শপিং করতে করতে বেশ রাতই হয়ে গেল তাদের। ফলে ইথান ভাবলো আইসক্রিম খাবে না এখন আর, এমনিতে অনেক বেশি রাত হয়ে গেছে। কিন্তু লাবিবা তো নাছোড়বান্দা, সে আইসক্রিম না খেয়ে কিছুতেই এখান থেকে যাবে না। অবশেষে কি আর করার, আর কোনো উপায় না পেয়ে ইথান লাবিবাকে নিয়ে একটা আইসক্রিম পার্লারে ঢুকে 2টা চকলেট ফ্লেভারের আইসক্রিম অর্ডার করলো। লাবিবা তো আইসক্রিম পেয়ে মহা খুশি। ইথানের দিকে একবার তাকিয়ে একটা তৃপ্তির হাসি দিয়ে আইসক্রিম খেতে শুরু করলো। বাচ্চাদের মতন করে সারা মুখে লাগিয়ে আইসক্রিম খাচ্ছে লাবিবা। ইথান টেবিলের অপর পাশে চেয়ারে বসে বসে লাবিবার আইসক্রিম খাওয়া দেখছে। এমন অবস্থায় লাবিবাকে দেখতে ভীষণ কিউট লাগছে তার কাছে। মন চাচ্ছে এভাবেই সে তার প্রিয়তমাকে দেখে সারাটা রাত পার করে দিতে পারবে। লাবিবার মুখে লেগে থাকা আইসক্রিমগুলো আলতো করে টিস্যু দিয়ে মুছে দেয় সে। আইসক্রিম খাওয়া শেষ হলে পেমেন্ট করে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে তারা বেরিয়ে পড়ল। লাবিবা আজকে অনেক বেশি খুশি। এই প্রথম ইথানের সাথে সে এতটা টাইম স্পেন্ড করলো। না হলে ইথান যা বিজি থাকে না, তার উপর আইসক্রিম তো একটুও খেতে দেয় না সে।
আজকের গোধূলি সন্ধ্যাটা তার কাছে সব থেকে বেস্ট একটা টাইম। তার প্রিয় মানুষটার সাথে কাটানো এই মুহূর্তগুলো কখনোই ভুলবে না সে। লাবিবা মুচকি মুচকি হাসছে, তা দেখে ইথান বলল, অনেক খুশি তাই না? হুম। তাই? এই অদম কি খুশির কারণটা জানতে পারে? হুম। আপনার মতন কিপটার টাকায় আইসক্রিম প্লাস শপিং করতে পেরে অনেক খুশি লাগতেছে আমার, বলে হু হু করে হাসতে লইল লাবিবা। এদিকে ইথান ভালোই যেন জব্দ হয়ে গেছে লাবিবার এমন কথায়। সারা রাস্তা দুজনে মজা করতে করতে বাড়িতে চলে আসলো। প্রচুর আকারে শপিং করাই দুজনের টায়ার্ড অনেক, তাই যে যার রুমেই চলে গেল। ফারিহা ইথান আর লাবিবাকে একসাথে খুশি থাকতে দেখে নিজেও অনেক বেশি খুশি হলো। মনে মনে ভাবলো, যাক সবটা ঠিক হয়ে গেছে। অন্যদিকে ইথান আর লাবিবাকে একসাথে দেখে কারো মুখে খুব রাগ হচ্ছে। ইথানকে খুশিতে থাকতে দেখলে তার গা জ্বলতে থাকে। লাবিবার রুমে এসে শপিং ব্যাগগুলো বিছানার উপর রেখেই গা এলিয়ে দিল। হুট করে তার শরীরটা ভীষণ দুর্বল লাগছে। মাথাটা কেমন ঝিমঝিম করছে তার। গলা বেয়ে কিছু বেরিয়ে আসবে এমন মনে হচ্ছে। মনে মনে ভাবলো আইসক্রিম হয়তো একটু বেশি খেয়ে ফেলেছে। চোখে মুখে পানি দিবে ভেবে ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে বিছানা থেকে উঠে বসতেই তার মাথাটা চক্কর দিয়ে উঠল। নাক আর গলা দুটো দিয়ে এবার একসাথে গল গল করে রক্ত বেরোতে শুরু করলো। রাত ৯টা। নিচে ফারিহা আর ইহানের রিসিপশন নিয়ে সবাই মাতামাতি করছে। কালকে রিসিপশনে সব কিছুর আয়োজন করা হয়েছে। ড্রয়িং রুমে বাড়ির সব ছেলে মেয়েরাই আছে, শুধু লাবিবার ইথান বাদে। হুট করে রোশান বলে উঠল, আচ্ছা আমাদের লেবু কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। রোশানের কথা শুনে ইহান বলে উঠল, ওরা তো শপিংয়ে গিয়েছিল, হয়তো অনেক টায়ার্ড, তাই ওদের না ডাকাই ভালো। ইহানের কথা শুনে রোশান আর কিছুক্ষণ চুপ থেকে উৎসাহিত কণ্ঠে আবারও বলে উঠল, আচ্ছা ভাইয়া, তোমার আর ফারিহা বাবির প্রেম কাহিনী কবে থেকে শুরু হলো আবার? না মানে আমরা তো কখনো এই বিষয়ে কিছু টেরই পাইনি। হুট করে তুমি ইথান ভাইয়ের বিয়ের দিন ফারিহা বাবিকে বিয়ে করে আনলে। সব কি তুমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলে নাকি বিয়ের জন্য? রোশানের এমন কথায় বেশ থতমত খেয়ে গেল ইহান। বিয়ের প্ল্যান তো সে করেছিল ঠিকই, কিন্তু তার পিছনে যে আরও বড় কোনো উদ্দেশ্য আছে তার। ইহান আমতা আমতা করে বলে উঠল, আসলে লাবিবার সাথে যেদিন ওকে প্রথম দেখেছিলাম সেদিন আমার ওকে ভীষণ ভালো লেগে গিয়েছিল। তারপর ওর সাথে আস্তে আস্তে বন্ধুত্ব করি, দেন প্রপোজ করি, তারপর থেকে সব কিছু শুরু হয়। আর বাইথান ইথান ভাইয়ের বিয়ের দিন বিয়ে করেছিলাম যাতে সবার সামনে ব্যাপারটা ইজিলি মেনে নেয় পরিবার। কিন্তু সব কিছু তো গোলমাল পাকিয়ে গেল ভাইয়ের রিপোর্ট আর দিদুনের নিয়মের জন্য। ইহানের কথাগুলো শুনে সবাই একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আসলেই এই কয়েকদিনে তাদের উপর দিয়ে অনেক ধকল গেছে। একের পর এক ঝটকা খেয়েছে তারা। এবার অর্থে ইহানের উদ্দেশ্যে বলে উঠল, তার মানে তুমি ফারিহা ভাবিকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলে তাই না? অর্থের কথা শুনে ইহান মুচকি হেসে বলে উঠল, হ্যাঁ, ওকে প্রথম দেখায় ভালোবেসে ফেলি আমি। আর সারা জীবন এভাবে ভালোবেসে যেতে চাই। ওকে অন্য কারোর সাথে দেখলে যে একদমই আমার সহ্য হয় না। ইহানের এমন কথা শুনে উপস্থিত সবাই মুখ টিপে টিপে হাসতে রইল। আর ফারিহা তো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। মনে মনে ভাবতে লাগলো, এই লোকটার কি কোনো লজ্জা শরম নাই? সবার সামনে যে কী সব বলে যাচ্ছে। আসলেই ইহান ফারিয়াকে খুব ভালোবাসে। যখন ও লাবিবার সাথে ওকে প্রথম দেখেছিল তখন থেকে এই ভালোবাসার সূত্রপাত ঘটে। ফারিহাকে অন্য কারোর সাথে একদমই সহ্য করতে পারে না ইহান। একমাত্র ফারিহাকে হারানোর ভয় ছাড়া আর কোনো কিছুতেই তোয়াক্কা করে না সে। ওদের মজা করার মাঝে বাড়ির ছোট বউ ওরফে ইহানের মা এসে সবার উদ্দেশ্যে গম্ভীরভাবে বলে উঠল, সবাই খেতে চলো, অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে উঠতে হবে আবার সবাইকে। কাউকে আর কিছু বলতে না দিয়ে সে সেখান থেকে চলে গেল। আসলে ইহানের এমন হুট করে বিয়ে করা মোটেও পছন্দ হয়নি তার। ফারিহাকে বউ হিসাবে মানতে কোনো আপত্তি নেই, কিন্তু ইহানের এমন কাজে তিনি খুবই বিরক্ত। ইহান সবার উদ্দেশ্যে বলে উঠল, তোরা সবাই যা খেতে, আমি একটু আসছি, একটা ফোন করতে হবে আমার, বলে সেখান থেকে উঠে চলে গেল ইহান। টানা আধা ঘন্টা যাবৎ গলা আর নাক দিয়ে রক্ত পড়ছে লাবিবার। রক্তের দাগ রুমের ফ্লোরে স্পষ্ট। লাবিবার পক্ষে আর সম্ভব হচ্ছে না তার চোখ দুটোকে মেলে রাখার। আস্তে আস্তে তার কাছে সব কিছুই যেন ঝাপসা হয়ে এলো। মাথা ঘুরে বিছানায় আবারও ডলে পড়ল সে। রাত 11টার দিকে মায়ের ঢাকে ঘুম ভাঙে লাবিবার। আস্তে আস্তে চোখ মেলে তাকায় সে। কোনোভাবে উঠে বসে ঘড়ির দিকে তাকাতেই তার চোখ যেন রসগোল্লার মতন গোল গোল হয়ে গেল। অবাক হয়ে বলে উঠল, মা এত রাতে তুমি আমাকে ডাকছো কেন? কিছু হয়েছে? লাবিবার কথা শুনে ওর মা ব্রু কুঁচকে বলে উঠল,
তোর কি মাথাটা গেছে লাবিবা? সে শপিং থেকে এসে আর তো বাহিরেই গেলি না, নিচে এসে খাবারও খেলি না। তাই ভাবলাম আমি রুমে এসে তোর খাবারটা দিয়ে যাই, কিন্তু এসে দেখি বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে আছিস তুই, নিজের জামাটাও চেঞ্জ করিসনি। হয়েছেটা কি তোর? লাবিবা মায়ের কথা শুনতে টাসকি খেল। তখনকার কথা মনে পড়তেই তাড়াতাড়ি করে ফ্লোরের দিকে তাকালো সে, কিন্তু সেখানে তাকাতে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। রক্তের কোনো ছিটেফোঁটাও নেই ফ্লোরে। আশ্চর্য, রক্তটা তাহলে গেল কোথায়? উত্তেজিত কণ্ঠে বলে উঠল সে, মা এখানে না রক্তের দাগ ছিল, সেগুলো গেল কই? সার্ভেন্ট দিয়ে পরিষ্কার করিয়েছ কি? লাবিবার কথা শুনে ওর মা অবাক কণ্ঠে উত্তর দিল, এখানে কোথা থেকে রক্ত আসবে শুনি? আর সার্ভেন্ট তো সেই সন্ধ্যার পর থেকে আর তোর ঘরেই আসেনি, তাহলে পরিষ্কার কেমন করে করবে? তোর মাথাটা কি এবার সত্যি গেছে রে লাবিবা? মায়ের কথা শুনে লাবিবা আরেক দফা যেন অবাক হলো। রক্তটা তাহলে গেল কোথায়? তার স্পষ্ট মনে আছে এখানে রক্তের দাগ ছিল, কেউ নিশ্চয় সেটা মুছে দিয়েছে, কিন্তু কে সেটা? লাবিবার চিন্তার মাঝে ওর মা বলে উঠল, এখনো কি ভাবছিস বলতো? তাড়াতাড়ি গিয়ে কাপড়টা পাল্টে আয়, তারপর আমি আমার মেয়েকে নিজ হাতে খাইয়ে দিব। মায়ের কথা শুনে লাবিবার কিছু না বলে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নিল। চোখে মুখে পানি দিয়ে এসে মায়ের হাতে খাবারটা খেয়ে নিল। খাওয়া শেষে মায়ের কোলে মাথা রেখে বলে উঠল, আচ্ছা মা, ইথান ভাইয়া কোথায়? উনি কি খেয়েছে? লাবিবার কথা শুনে ওর মা কিঞ্চিত হেসেই বলে উঠল, না, ও এখনো খায়নি, তবে আমি ওর রুমে খাবার দিয়ে এসেছি। ছেলেটা মনে হয় কিছু একটা নিয়ে ভীষণ চিন্তা করছে। ওর চোখ মুখও লাল ছিল, মনে হয় ভীষণ রেগেও আছে। মায়ের কথা শুনে লাবিবা অবাক হলো না, বরং বেঞ্চি কেটেই বলে উঠল, ওনার তো ওইটাই কাজ, সারাক্ষণ এটা ওটা নিয়ে বেগম বোম হয়ে থাকা। লাবিবের কথা শুনে ওর মা পিক করে হেসে দিল। মায়ের সাথে এটা ওটা নিয়ে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেল নিজেও টের পেল না। তার ভীষণ বড্ড ক্লান্ত লাগছে। লাবিবা ঘুমিয়ে যেতেই ওর মা রুমের লাইট অফ করে দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। রাত 2টা, সবাই গভীর ঘুমে বিভোর, শুধু একজন বাদে। তার যে একটু ঘুম আসছে না আজ। ইথান সোফার উপর বসে আছে, প্রচুর রাগ লাগছে তার, সঙ্গে ঘেন্নাও লাগছে তার কারোর প্রতি। কখনো ভাবেও নি তার সাথে তার নিজেরই কেউ এত বড় একটা বিশ্বাসঘাতকতা করবে। রাগে কপালের রগগুলো ফুলে উঠেছে। ইথান আবার নিজে নিজে বলে উঠল, অনেক সহ্য করেছি এসব নাটক, এবার আসল নাটক তো আমি করব। আর সেই নাটকে তোর জীবন বরবাদ হয়ে যাবে। আমাকে আর লাবিবাকে যে কষ্ট দিয়েছিস তার দ্বিগুণ কষ্ট আমি তোকে দিব। এতদিন ইথানের ভালোবাসা দেখেছিস, এবার তার রাগ দেখবি। কালকে রিসেপশনে সবার জন্য বড় ধামাকা ওয়েট করছে। সকাল থেকে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ইহান আর পারিহার রিসেপশনের জন্য। 11টার দিকে পার্লা থেকে লোক এসে পারিহাকে সাজিয়ে দিয়ে যায়। পারিহা আজকে খুব বেশি খুশি। অবশেষে সবার ইচ্ছে আজকে থেকে সে তার প্রিয় মানুষটার সাথে থাকবে। লাবিবা আজকে ইথানের চুজ করে দেওয়া পিঙ্ক কালারের লেহেঙ্গাটা পরেছে। চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিয়েছে, কানে ঝুমকো দিয়েছে, আর চুলগুলো একপাশ দিয়ে সিথি করে ছেড়ে দিয়েছে। বেশি সাজ তার পছন্দ না, তাই তো অল্পতেই কমপ্লিট করেছে সব কিছু। রেডি হয়ে নিচে নেমে এলো সে। তার অবাধ্য চোখ দুটো শুধু ইথানকেই খুঁজে চলছে। অনেক খোঁজার পরও কোথাও না পেয়ে মনটা খারাপ করে স্টেজের পাশে থাকা একটা চেয়ারের উপর বসে পড়ল। কিছুক্ষণ পরে ইহান আর পারিহাকে স্টেজে নিয়ে আসা হলো। সবাইকে ওদের বিয়ের বিষয়ে বলিও দেওয়া হলো, কিন্তু অদ্ভুত বিষয় হলো এর মধ্যে একটি বারও ইথানকে কোথাও দেখতে পাওয়া গেল না। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, অনেক গেস্টরাই চলে গিয়েছে। লাবিবার আবার রাগ লাগছে খুব, মন চাচ্ছে ইথানের মাথায় থাকা সবগুলো চুল টেনে ছিঁড়ে ফেলতে। এদিক ওদিক তাকাতাকি করার সময় তার চোখ গেল বাহিরে গেটের দিকে। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটিয়ে ইথানের দেখা মিলল। ভালোভাবে গেটের দিকে তাকিয়ে লক্ষ্য করলো সেখানে ইথান সহ আরও 2-3 জন লোক দাঁড়িয়ে আছে। এদের মধ্যে ডক্টর সাহিলও আছে। লোকগুলোকে দেখে মনে হচ্ছে তাদেরকেও বেজায় মেরেছে। আর ইথানের কোলে একটা ছোট্ট বাচ্চা। আর একটু ভালোভাবে তাকাতে সে অবাক কণ্ঠে বলে উঠল, আবিদ এখানে? লাবিবা ইথানকে ডাক দেওয়ার আগেই ইথান স্টেজের দিকে এগিয়ে এলো। ঘামের জন্য পরনে থাকা সাদার টি শার্টটা ভিজে গেছে। সিল্কি চুলগুলো কপালের সাথে লেপ্টে আছে। মুখে ক্লান্তির আর রাগের ছাপ স্পষ্ট। দেখে মনে হচ্ছে কোথাও থেকে সে মারপিট করে এসেছে। লাবিবা ব্রু কুচকে ওদের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই পিছন থেকে পুলিশদের আসতে দেখে ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চোখ দুটো কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। মনে মনে বলে উঠল, এই ইথান ভাইয়া আবার মারপিট করতে গিয়ে পুলিশের কাছে ধরা খেলে না তো? হয়তো এজন্যই পুলিশ বাড়িতে চলে এসেছে ওনার নামে বাড়িতে নালিশ জানাতে। ইহান স্টেজ থেকে ইথানের কোলে আবিদকে আর ওর সাথে থাকা লোকগুলোকে দেখে ঘামতে শুরু করলো।
ভয়ে ভয়ে যেন ওর হৃৎপিণ্ডটা বারবার বাড়ি খাচ্ছে। এটা বুঝতে পারছে না ওর লোকগুলো ইথানের সাথে কি করছে। ইথান স্টেজের কাছে এসে এক পলক লাবিবার দিকে তাকালো। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে সেখান থেকে চোখ সরিয়ে নিল। তারপর ইহানের দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিল। সে তার অর্থ অন্য কেউ না বুঝলেও ইহান কিন্তু হাড়ে হাড়েই টের পেয়েছে। ইহান ভয়ে ভয়ে ঢোক গিলল একটা। ইথানের কোলে আবিদকে দেখে সবাই বেশ অবাক হয়ে গেল। সাথে পুলিশ দেখে সবাই যেন আকাশ থেকে পড়ল। ইথানের মা অবাক স্বরেই বলে উঠল, ইথান, আবিদ তোর কাছে কোথা থেকে এলো? ইথানের মায়ের কথা শুনে ছোট্ট আবিদ ইহানের দিকে হাত উঠিয়ে তুতলিয়ে বলে উঠল, আমাকে ওই পয়সা আঙ্কেলটা আটকে রেখেছিল। খুব জোরে আমাকে বকা দিত। খুব পয়সা ওই আঙ্কেলটা। আবিদের কথা শুনে ইথানের মা চমকে উঠল। অবাক হয়ে ইহানের দিকে তাকিয়ে আছে সে। ঠিক তখনই ইথানের সাথে থাকা লোকগুলোর মধ্যেই একজন বলে উঠল, সাহিল স্যার, ওই যে আমাদের বস, উনি আমাকে বলেছিল আপনাকে যেন টাকা দিয়ে বলি ইথান স্যারের রিপোর্টটা ভুল বানাতে। লোকটির কথা শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সবে যেন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। ইথানের বাবা এসে রাগী স্বরেই বলে উঠল, কি হচ্ছে কি এখানে? এগুলো ইথান, পুলিশ কেন এনেছো তুমি? আর আবিদ আর ওই লোকটা কি বলছে এগুলো? বাবার কথা শুনে ইথান শান্ত কণ্ঠে বলে উঠল, পুলিশের দরকার আছে বাবা, তাই এনেছি। আর আবিদ আর ওই লোকটা ঠিকই বলেছে। কি ইহান, আমি ঠিক কথা বলছি তো? ইহানের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলে উঠল ইথান। ইথানের কথা শুনে ইহানের মুখটা যেন চুপসে গেছে। কি বলবে সে কিছুই বুঝতে পারছে না। ইথানের বাবা এবার বিরক্তি নিয়ে বলে উঠল, কি বলতে চাচ্ছ কি তুমি ইথান? ক্লিয়ারলি বলো তো, কিছুই তো বুঝতে পারছি না আমরা। ইথানের বাবার কথা শুনে আবার ডক্টর সাহিল বলে উঠল, আমি আসলে ব্যাপারটা ক্লিয়ার করে বলছি আপনাদেরকে। আসলে ইথান বাবা আমার কাছে টেস্ট করাতে দিয়েছিল, আর ওনার রিপোর্টগুলো একদমই ঠিক আছে। আমি অনেক আগেই ওনার রিপোর্ট ওনাকে দিয়ে দিই। বাট এই ছেলেটা কালকে আমার কাছে এসে অনেক টাকা দিয়ে বলে আমি যেন ওনার রিপোর্টগুলো ভুল বানিয়ে দেই। ইথান বাবা আমাকে আগেই ফোনে বলে রেখেছিল, কেউ যদি তার রিপোর্টের ব্যাপারে জানতে আসে তাহলে যেন তাকে আটকে রাখি। তাই আমিও ওনাকে নানান কথার চলে আটকে রাখি আর ইথান বাবাকে মেসেজ করে দিই। তারপর উনি এসে ছেলেটাকে প্রচুর মারধর করে আর হসপিটাল থেকে নিয়ে যায়। এই ঘটনায় আমি এতটুকু বলতে পারি যে কেউ ইচ্ছে করে ইথান বাবার রিপোর্ট ভুল করাতে চেয়েছিল। আর আজকে ছেলেটার কথা শুনে এইটুকু বুঝে গেলাম যে সে আর কেউ না, বরং এই বাড়ির আরেকটা ছেলে ইহান। ডক্টর সাহিলের কথা শুনে সবাই চমকে উঠল। মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে তারা। ইহানের বিরুদ্ধে এমন অপবাদ তারা যেন মেনে নিতে পারছে না। এক ভাই হয়ে কিনা আরেক ভাইয়ের এমন ক্ষতি করতে চাইবে? ফারিহার চোখের পানি চিকচিক করছে। সে এটা বুঝতে পারছে না যে ইহান এমনটা কেন করবে। ইথান তো ইহানকে নিজের ভাইয়ের মতনই ভালোবাসে। এবার ইহানের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, ইহান এতটাই নিচে নেমে গেছে যে সে আবিদকে কিডন্যাপ করে রিমান আঙ্কেলকে ব্ল্যাকমেল করেছিল আমার রিপোর্টটা ভুল বানানোর জন্য। তোমরা জানো ও ইচ্ছে করে রিমান আঙ্কেলকে দিয়ে আমার বিয়ের দিনে এই রিপোর্টটা পাঠায়, যাতে আমি লাবিবাকে বিয়ে করতে না পারি। শুধু তাই নয়, ইহান ইচ্ছে করেই আমাদের বিয়ের দিন ফারিহাকে বিয়ে করে, যাতে আমি ওকে বাঁচানোর জন্য ফারিহাকে নিজের বউ বলি আর লাবিবা আমাকে মন থেকে ঘৃণা করতে শুরু করুক, শুধুমাত্র আমাকে কষ্ট দেওয়ার জন্য। ও সবার সামনে পরিবারের মাথা হিট করালো, সবাইকে কষ্ট দিল। কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে আমার প্রতি কেন ওর এত ঘৃণা। আমি তো ওকে নিজের ভাই মনে করতাম। শেষের কথাগুলো বলার সময় ইথানের চোখ দুটো ঝাপসা হয়ে এলো। ঠাস ঠাস করে পরপর দুটো থাপ্পড় খেলো ইহান। গালে হাত দিয়ে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে সে ফারিহার দিকে। ফারিহার চোখে ওর জন্য স্পষ্ট ঘৃণা দেখতে পাচ্ছে সে। ফারিহার এমন কাজে সবাই যেন স্তব্ধ হয়ে গেছে। লাবিবা পাথর হয়ে দাঁড়িয়ে আছে, তার পুরো বিষয়টা যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। ঠিক তখনই ফারিহা ডোকরে কেঁদে উঠে বলল, ছি ইহান, আমার ঘৃণা হচ্ছে যে আমি তোমার মতন একটা শয়তানকে ভালোবেসেছিলাম, যে কিনা তার ভাইয়ের ক্ষতি করতে চাই। একটা বার লাবিবার কথা ভাবলে না তুমি? এমনকি আমাকেও তোমার এই জঘন্য খেলার গুটি বানালে। আমাকে বিয়ে করলে শুধুমাত্র লাবিবার ইথান ভাইয়াকে আলাদা করার জন্য। ফারিহার কথাগুলো যেন ইহানের কলিজায় গিয়ে লাগলো। ইহান ছলছল চোখে তাকিয়ে বলে উঠল, বিশ্বাস করো ফারিহা, আমি তোমাকে অনেক ভালোবাসি।
মানছি আমি তোমাকে ইথান আর লাবিবাকে আলাদা করার জন্য ব্যবহার করেছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কথাটা বলতে দেরি আছে, কিন্তু ইহানের গালে আর একটা স্বর পড়তে আর দেরি হলো না। ফারিহা রেগে চেঁচিয়ে বলে উঠল, তোমার ওই পাফির মুখ থেকে ভালোবাসি শব্দটা আর উচ্চারণ করবে না একদম। যে নিজের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করে সে যে আমাকে ঠিক কতটা ভালোবাসে তা আমার বেশ জানা আছে। ফারিহার কথা শুনে ইহান রেগে ওর বাহু চেপে ধরে বলে উঠল, এত বড় বড় কথা বলছো কেন? তোমার আর আমার ভবিষ্যতের ভালোর জন্যই তো আমি এই কাজ করেছি, বুঝতে পেরেছ? ফারিহা নিজের বাহুটা ঝাটকা মেরে ইহানের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে তাচ্ছিল্যের সুরে বলে উঠল, আমাদের ভালোর জন্য? মানে কি ভালো হয়েছে এতে আমাদের? এত জঘন্য কাজ করে বলছো আবার আমাদের ভালোর জন্য এসব কাজ করেছ? হ্যাঁ, আমাদের ভালোর জন্যই করেছি। ইথান আর লাবিবার বিয়ে না হলে ইথান আর কাউকে বিয়ে করতো না, কারণ ও লাবিবাকে ছাড়া আর কিছুই বোঝে না। আর ওর কোনো উত্তরাধিকারীও থাকতো না এই সম্পত্তি নেওয়ার জন্য। ফলে ওর সব সম্পত্তি আমার সন্তান পেত, আমাদের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হতো। এই জন্যই আমি ওর মিথ্যে রিপোর্টের নাটক করেছি। ইহানের কথা শুনে ফারিহা যেন গাটা জ্বলে যাচ্ছে। নিজের ভালোবাসার মানুষের এমন রূপ মেনে নিতে পারছে না সে। সে কী দোষ করেছিল যে তাকে এত কষ্ট পেতে হচ্ছে? ফারিহা কাঁদতে কাঁদতেই বলে উঠল, তুমি খুব বড় ভুল করে ফেলেছ ইহান। সম্পত্তির লোভে পড়ে পুরো পরিবারের সবাইকে কষ্ট দিয়েছ। সব থেকে বেশি কষ্ট তুমি ইথান ভাইয়াকে দিয়েছ। প্রতিটা মুহূর্তে যন্ত্রণা চটপট করেছে সে, তবুও নিজের কষ্টটা কাউকে মুখ ফুটে বলতে পারেনি। আর লাবিবার তো তোমার বোন হয়, একবারও কি ভেবে দেখেছ ওর কী অবস্থা হয়েছিল যখন যখন আমাকে আর ইথানকে একসাথে দেখেছিল? ওই বেচারির কী দোষ ছিল বলো? ফারিহের কথা শুনে ইহান তাচ্ছিল্য সুরে বলে উঠল, আমি তো তাই চেয়েছিলাম ইথান কষ্টে থাকুক। সে ছোট থেকেই সবার চোখের মনে ছিল, সবসময় সবার মুখে শুধু ইথান। আমার জাস্ট অসহ্য লাগতো, ওর খুশি আমার সহ্য হতো না, আমার ভীষণ হিংসে হতো। তাই তো ওকে কষ্ট দিতে চেয়েছিলাম, আমি খুব বেশি কষ্ট দিতে চেয়েছিলাম। আর আমি জানতাম ওকে কষ্ট দেওয়া সব থেকে বড় হাতিয়ার হলো লাবিবাকে ওর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া। এতে ও তিলে তিলে শেষ হয়ে যাবে, আর আমি তাই করেছি। আমি সফলও হয়েছি আমার কাজে। কথাগুলো বলে পাগলের মতন হাসতে লইল ইহান। ফারিহা ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, তুমি একটা সাইকো ইহান। লোভ আর হিংসা তোমাকে পাগল বানিয়ে দিয়েছে। আর উনি তো তোমার নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসতো তোমাকে। আর তুমি কি না এরকম একটা জঘন্য প্রতিদান দিলে তাকে? বাই নামের কলঙ্ক তুমি। কিন্তু তুমি তোমার জঘন্য কাজে সফল হওনি। ভাগ্য ভালো যে ইথান ভাইয়া তোমার ভালো মানুষের আড়ালে থাকা শয়তানি মনটা দেখে ফেলেছিল, না হলে না জানি আরও কত জঘন্য তুমি কাজ করতে। ফারিহার কথাগুলো যেন ইহানের কলিজায় লাগতে শুরু করলো। আর যাই হোক না কেন, ফারিহার কাছ থেকে এমন ব্যবহার সে মোটেও আশা করেনি। ফারিহাকে এইভাবে দেখে তার যে ভীষণ কষ্টও হচ্ছে। সবার মনে ইহানের জন্য ঘৃণা জন্মাতে শুরু করেছে। মনে মনে যে সে ইথানকে এত ঘৃণা করত তা তারা কেউই বুঝতে পারেনি। কিন্তু তাদেরও সবার দোষ আছে। আসলেই তারা ইথানকে একটু বেশি ভালোবাসতো সবার কাছ থেকে। আর তাদের এমন কাজের জন্যই হয়তো ইহানের মন এতটা বিষে ভরে গেছে। এই জন্য ছোটো থাকতে সব বাচ্চাদেরকে সমানভাবে ভালোবাসা দিতে হয়, তাহলে হয়তো কারো মনে এমন বিষ তৈরি হতো না। যদিও ইথান সবসময় ইহানকে খুব বেশি ভালোবাসত, নিজের খেলনা থেকে শুরু করে নিজের সবটুকু ভাগ করে নিত ইহানের সাথে। কিন্তু পরিবারের এমন ব্যবহার আজকে তার জীবনটাকে এখানে এনে দাঁড় করিয়েছে। লাবিবা এত চাপ নিতে পারছে না। ইহানের এমন কাজে যেন তার বিশ্বাসই হচ্ছে না। মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে তার। মাথায় হাত দিয়ে চিৎকার করে বলে উঠল, তোমরা সবাই প্লিজ একটু চুপ করো, আমি না আর নিতে পারছি না এগুলো। হঠাৎ লাবিবার চিৎকার শুনে সবাই ওর দিকে দৃষ্টি নিক্ষেপ করে চমকে উঠল। মাথা চেপে ধরে দাঁড়িয়ে আছে সে, নাক দিয়ে রক্ত পড়ছে তার। পিঙ্ক কালারের লেহেঙ্গাটা রক্তে লাল হয়ে গেছে। ইথান লাবিবাকে দেখে একটা চিৎকার দিয়ে আবিদকে কোল থেকে নামিয়ে ছুটে লাবিবার কাছে চলে গেল। লাবিবা এতক্ষণে মাটিতে ডুলে পড়েছে। ইথান লাবিবার মাথাটা নিজের কোলের উপর রেখে কাঁদতে কাঁদতেই বলে উঠল, এই লাবু পাখি, কি হয়েছে তোমার? এই রক্ত কি করে বেরোচ্ছে? প্লিজ কথা বলো তুমি। ইথান লাবিবার হাত ধরতে দেখতে পেল ওর হাতটা ঠান্ডা হয়ে আসছে।
ভয়ে কলিজাটা কেঁপে উঠল ইথানের। ইথানের কান্না দেখে ইহানের মুখে একটা শয়তানের হাসির রেখা ফুটে উঠল। লাবিবার এমন অবস্থা দেখে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। লাবিবার মা পাগলের মতন কাঁদতে শুরু করেছে। ইথান লাবিবার হাত ঘষতে ঘষতে ওকে ডাকতে রইল, এই লাবু পাখি, চোখ খোলো, রেসপন্স করো প্লিজ, তোমার কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। লাবিবার এমন অবস্থা দেখে ফারিহা ডুকরে কেঁদে উঠল। কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, ইথান ভাইয়া, লাবিবা কথা বলছে না কেন? ওর কি হয়েছে? হঠাৎ করে এমন নাক গলা দিয়ে এত রক্ত কেন পড়ছে? আমি যতদূর জানি ব্লাড ক্যান্সার হলে এমন রক্ত পড়ে, কিন্তু ওর তো এমন কোনো রোগ নেই। তাহলে? ফারিহের কথা শুনে সবাই চমকে উঠল। ইথানের বুকের মাঝে ধক করে উঠল। সত্যি তো, এগুলো তো ব্লাড ক্যান্সারের লক্ষণ। ইথানের মাথা কাজ করা বন্ধ করে দিল। ইথানের এমন অবস্থা দেখে বেশ মজা নিচ্ছে। তার মুখে যেন বিশ্বজয়ের হাসি দেখা যাচ্ছে। ঠিক তখনই ফারিহার চোখ যায় ওর উপর। ইহানের মুখের হাসি দেখে সে বেশ মজা নিচ্ছে। ফারিহার রাগে যেন গা জ্বলছে। নিজের ভাইয়ের সাথে তো অন্যায় করলো, এখন আবার নিজের বোনের অসুস্থতা দেখে হাসছে। এ কেমন ভাই? ফারিহা উঠে ইহানের কাছে গিয়ে ওর শার্টের কলার ধরে চিৎকার করে বলে উঠল, কেমন ভাই তুমি, যে নিজের বোনের এমন অবস্থা দেখেও শয়তানের মতো হাসছ? তোমার কি এই নিষ্পাপ মেয়েটার জন্য একটুও চিন্তা হচ্ছে না? ফারিহার কথা শুনে ইহান পাগলের মতন হাসতে রইল। ইহানের হাসির শব্দ শুনে সবাই ওর দিকে দৃষ্টি নিক্ষেপ করে। ইহান দাঁতে দাঁত চেপে ফারিহার উদ্দেশ্যে বলে উঠল, আমার কেন কষ্ট হবে? আমি তো লাবিবার এই দশা করেছি। ওর মধ্যে আমি একজন ব্লাড ক্যান্সারে আক্রান্ত পেশেন্টের ব্লাড ওর শরীরে একটু একটু করে ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করেছি। এখন লাবিবা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, যা শেষ ঘটবে ওর মৃত্যুতে। এখন ইথান চাইলেও লাবিবাকে বাঁচাতে পারবে না, কোটি কোটি টাকা খরচ করলেও না, কারণ ক্যান্সারের শেষ পরিণতি হয় মৃত্যু। লাবিবা মরবে, আর সেই শোকে ইথান পাগল হয়ে ঘুরবে, প্রতি মুহূর্তে তিলে তিলে শেষ হবে। আর ওই কষ্টতেই আমার শান্তি, ওকে তিলে তিলে মরে যেতে দেখতে চাই আমি। ইহানের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেছে। এই মুহূর্তে তারা জানে একটা ঘোরের মধ্যে আছে। ইহান যে এত নিচে নেমে গেছে তা তারা স্বপ্নে ভাবতে পারেনি। পারিয়ার মন চাচ্ছে এই মুহূর্তে ইহানকে খুন করতে। মানুষ কতটা নিচে নামতে পারে? পারিয়া ইহানের শার্টের কলার শক্ত করে চেপে ধরে জোরে একটা সর বসিয়ে দিল, যার জন্য ইহানের ঠোঁট কেটে গেল, হালকা হালকা রক্ত পড়ছে। পারিয়া চিৎকার করে বলল, তুই মানুষ না, বরং মানুষরূপী একটা জানোয়ার, যে কিনা নিজের প্রতিশোধের জন্য নিজের বোনকে মরণের রাস্তায় ঠেলে দেয়। লোভ আর হিংসে নিজের ভাইয়ের সাথে এত জঘন্য একটা কাজ করছে। আর যে সম্পত্তির জন্য তুই এত কিছু করলি, সেই সম্পত্তির কথা ইথান ভাইকে বললে উনি তোকে এক কথায় দিয়ে দিত, কারণ উনি তোর মতন জানোয়ার না, উনি তোকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে। ছি, আমার ভাবতেও ঘৃণা লাগে যে আমি তোকে ভালোবেসেছিলাম। ফারিহার কথাগুলো যেন ইহানের হৃদয়ে আঘাত করলো। আর যাই হোক না কেন, ফারিহার এক ফোঁটা অবহেলাও ইহান সহ্য করতে পারে না। সেখানে তুই এমন তুই তুই করে বলা যেন ওর হৃদয়ে আঘাত করছে। ইহান ফারিহার চোখে ওর জন্য স্পষ্ট ঘৃণা দেখতে পাচ্ছে। নিজের প্রিয় মানুষকে হারানোর ভয় ক্ষণে ক্ষণে জেগে উঠছে তার মনে। ইহান ভয়ে ভয়ে ফারিহার হাত দুটো দৌড়ে বলে উঠল, ফারিহা, তুমি এভাবে কেন কথা বলছো? বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে ছাড়া যে আমার দম বন্ধ হয়ে আসে। তুমি আমাকে আবারও সর মারো, কেটে ফেলো, যা খুশি করো, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যেও না। ফারিহা রেগে চিৎকার করে বলে উঠল, একদম চুপ, তোর ওই শয়তানি মনে ভালোবাসা থাকতেই পারে না। যে নিজের ভাইকে ভালোবাসতে পারে না, নিজের বোনকে মৃত্যুর দিকে ঠেলে দেয় নিজের ভাইকে কষ্ট দেওয়ার জন্য, সে যে আমাকে কতটা ভালোবাসে তা আমার জানা আছে। না জানি কবে আমাকে মেরে ফেলবে নিজের স্বার্থের জন্য। ফারিহার কথাগুলো যেন ইহানের বুকে গিয়ে লাগলো। কথাগুলো শুনতে তেতো হলেও যে সত্যি। আসলেই সে ইথানকে কষ্ট দেওয়ার জন্য নিজের বোনকে একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। লাবিবার নিষ্পাপ মুখের দিকে তাকাতে ইহানের চোখে পানি চলে আসলো। সলসল চোখে সে তাকালো সবার দিকে, কিন্তু সবাই ওকে দেখে মুখটা পেরিয়ে নিল ঘৃণায়। ইথান ইহানের দিকে তাকিয়ে ঘৃণা ভরা কণ্ঠে বলে উঠল, তোর তো আমাকে নিয়ে সমস্যা ছিল, যত রাগ ছিল সেটা তো আমার উপর ছিল। তাহলে লাবিবাকে কেন এভাবে কষ্ট দিলি? ও কি ক্ষতি করেছে তোর, বল? ইথানের কথা শুনে ইহান মাথা নিচু করে রইল। আসলে এর কোনো জবাব তার কাছে নেই। কিছুক্ষণ চুপ থেকে ইহান বলে উঠল, আমি যা করেছি শুধু তোকে কষ্ট দেওয়ার জন্যই করেছি। আমি জানি লাবিবা আঘাত পেলে সব থেকে বেশি কষ্ট তুই পাবি। ওকে তোর থেকে দূরে সরাতে তিলে তিলে ওকে শেষ করে ফেলেছি। তুই যেদিন রিমান আঙ্কেলের মেয়ের ডেলিভারির জন্য যাস, সেদিনে আমি ওকে প্রথম ইঞ্জেকশন পুশ করি। এরপর হসপিটালে একজন লোককে পাঠাই, কিন্তু ও সেখান থেকে পালিয়ে যায় বলে। আর তারপর আমি নিজে লাবিবার রুমে ঢুকে ওর হাতে ব্লাড পুশ করি, যাতে তুই বাহিরে গিয়েছিলি কিছু
কাজের জন্য। ইহানের বলা কথাগুলো শুনে ইথানের মাথায় যেন বাজ পড়ল। ইহান এত দূর চলে গিয়েছে, সে বুঝতেই পারল না। ঠিক তখনই একজন সার্ভেন্ট এসে বলল, স্যার, লাবিবা ম্যামের এর আগেও রক্ত পড়েছে গলা দিয়ে। আমি রুম পরিষ্কার করার সময় একদিন ওনার ড্রেসিং টেবিলের সামনে থেকে রক্ত পেয়েছি। তারপর একদিন ইহান স্যার নিজে এসে আমাকে লাবিবা ম্যামের রুম থেকে রক্ত পরিষ্কার করতে বলেছিল, আর আমাকে মানা করেছিল যাতে কাউকে কিছু না বলি। আমাকে কাজ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিল। উনি নাকি ব্যাপারটা ম্যানেজ করে নেবে, তাই আমিও আর ভয়ে কাউকে কিছু বলিনি। সার্ভেন্টের কথা শুনে সবাই ইহানের দিকে রাগে চোখে তাকালো। ইথানের বাবা রেগেই বলে উঠল, তুই যদি আমার ভাইয়ের ছেলে না হতি না, তোকে আমি এতক্ষণে জ্যান্ত পুঁতে দিতাম। তোকে তো মানসিক হাসপাতালে পাঠানো উচিত ছিল। ইহানের মাও চুপ করে আছে। নিজের ছেলের এমন জঘন্য কাজ সে কিছুতেই মেনে নিতে পারছে না। অন্যদিকে ইথানের মনেও চলছে নিজের প্রাণপ্রেয়সীকে হারানোর এক অজানা ভয়। ইথান এই একটা জিনিসকে যে বড্ড বেশি ভয় পায়, তার মাথায় কিছু কাজ করছে না। ইথান সবার উদ্দেশ্যে বলে উঠল, সবাই চুপ করো প্লিজ। বাবা, তুমি তাড়াতাড়ি গাড়ি বের করো, এখন অ্যাম্বুলেন্স ডাকার সময় নেই। দেখো না আমার লাবু পাখির কত রক্ত বের হচ্ছে। ও আগে কেন আমাকে ওর অসুস্থতার কথা বলেনি বলো তো? এতটাই কি পর হয়ে গিয়েছিলাম নাকি আমি? ইথানের কথা শুনে লাবিবার মা ওর মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি বেশ বুঝতে পারছেন যে এই মুহূর্তে ইথানের মনে বেশ বড় একটা ঝড় উঠেছে, নিজের প্রিয় মানুষটাকে হারানোর ভয়। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে গোধূলি লগ্নে তুমি। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালাম।